করে দিব। যেমন আমরা যদি বলি TABLE, আমরা কিন্তু এটা সবাই আমাদের মতো করে টেবিল বলি, কিন্তু আসলে এটা কি টেবিল হবে? এটা টেবিল হবে না। যেমন এই টাং টুইস্টারের প্র্যাকটিস করার জায়গাটা একটু দেখাই, দেখেন। আমরা যত জায়গায় পি শব্দটি এসেছিল সেখানে কিন্তু আমরা ফ বলেছিলাম। টাং টুইস্টারটা মনে হয় অন্য একটা শিটে রয়েছে। আচ্ছা যাই হোক, ওইটা দেখাচ্ছি। সবাই মোটামুটি অ্যাটেন্ড করেছেন। জীবন শেখ, হাউ আর ইউ? আমাদের প্রবাসী একজন। ইয়েস, থ্যাংক ইউ। Sorry for today. ইয়েস, ইট ডাজ নট ম্যাটার, লেট হতেই পারে, কিন্তু আমরা এখন থেকে সবাই নিয়মিত, এবং আমাদের রমজান মাসটা গেলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এর জন্য আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আর মাত্র কয়েকটা দিন। দেখেন, আমরা সরাসরি আমাদের পড়ার ভিতরে প্রবেশ করি। আমরা এখন দেখবো হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমরা কি দেখবো? সেন্টেন্স বা বাক্য। তার আগে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি হোমওয়ার্কটা একটু নিতে চাই। দেখেন, এই শীটটা কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম। এই জায়গাটা আপনারা একটু ফিডব্যাক দিবেন যে কে কতটা করতে পেরেছেন। আপনারা কি এইটা ইনস্ট্যান্টলি একটু মুখে বলতে পারবেন এই শব্দগুলা বা এই সেন্টেন্স গুলা কিভাবে আমরা একটু তৈরি করব? সূর্য পূর্ব দিকে উদিত হয়। বিলকিস, আপনি বলেন তো যে এই সেন্টেন্স গুলা কি হবে? যে ডে অন, 1 2 3 4, আপনি চারটা একটু বলেন তো, আমরা সবাই শুনবো মনোযোগ দিয়ে। সূর্য পূর্ব থেকে উদিত হয়, দি সান রাইজেস ইন দা ইস্ট। তারপর বলেন, পাখিরা আকাশে ওড়ে, দেখা যাচ্ছে? পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দা স্কাই। হুম। তারপর? তারপরে গোলাপের গন্ধ মিষ্টি, দি স্মেল অফ রোজেস ইজ সুইট। হ্যাঁ, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। হ্যাঁ, তারপর? হচ্ছে যে তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দি সান সেট ইন দা ওয়েস্ট। ঘোড়ার কি শিং আছে? এই ডাচ বাক্যটা দিয়ে কি শুরু হবে? করতে হবে স্যার। হ্যাঁ, কেন ডাচ দিয়ে শুরু করতে হবে? স্যার এইটা হচ্ছে যে স্যার ওইভাবে বুঝাইতে মনে হয় পারবো না। ধন্যবাদ, ধন্যবাদ। সাবজেক্ট নাই স্যার, হুম। ওই জন্য মনে হচ্ছে যে ডু বা ডাচ দিয়ে হচ্ছে যে শুরু করতে হয়, যে এই জন্যই। সাবজেক্ট নাই বা এটা সঠিক কথা না। সবাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, এখানে বলছে কি ঘোড়ার কি শিং আছে, এখানে আপনি বলেছেন ডাচ দিয়ে। আচ্ছা, এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি হয়? অ্যাফার্মেটিভটা হবে, হ্যাঁ, প্রশ্নবোধকে আছে হচ্ছে ঘোড়ার কি শিং আছে। এই বাক্যটার অ্যাফার্মেটিভ কি হবে? ঘোড়ার শিং আছে। ঘোড়ার এখানে শিং আছে। তো এইটার ইংরেজিটা কি হবে? ঘোড়ার শিং আছে। দা হর্স, দা হর্সেস, অথবা দা হর্স যদি দেন তাহলে দা হর্স হ্যাজ হর্নস। হর্ন মানে হচ্ছে শিং। তো শিং দুইটা থেকে প্লুরাল, এখানে হর্নস এস দিতে হবে। তো কি বললাম? দা হর্স হ্যাজ হর্নস। আচ্ছা দেখেন, এখানে হ্যাজটা কোন ভার্ব? এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। আমি এগুলো একটু লিখে আপনাদের একটু দেখাই, তাহলে এগুলো আপনাদের অনেক সহজ হবে। এগুলো না লিখলে হয় না। এখানে আমি একটু লিখলাম, দেখেন। জাস্ট ওয়েট এ বিট। পাইনি। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিলাম THE, দা হর্স, এইচ ও এস ই, দা হর্স হ্যাজ হর্নস, HORNS। বাক্যটা আমি কি লিখলাম? দা হর্স হ্যাজ হর্নস, অর্থাৎ ঘোড়ার শিং আছে। দেখেন, এখানে হ্যাজটা কোন ভার্ব? এটা কি মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব? বলতে পারবেন? এটা হচ্ছে মেইন ভার্ব। এই যে হ্যাজ, এখানে কিন্তু হ্যাজটা অক্সিলারি ভার্ব আমরা কখনো চিন্তা করব না। কিন্তু এই অক্সিলারি ভার্ব, এই হ্যাজ, এটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এমন একটা জায়গা বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে? মেইন ভার্ব যেটা। হ্যাঁ, না, এটা তো মেইন ভার্ব, এখানে হ্যাজ কিন্তু মেইন ভার্ব। দেখেন, ভার্বের ব্যাপারটা আমাদেরকে খুব ভালোভাবে ধরতে হবে। এখানে আমরা যারা ক্লাস করতেছি সবাই কিন্তু ফ্রেন্ড, এটা মনে করতে হবে। এখানে মাকসুদা, আপনি একটু কথা বলেন প্লিজ। এই যে জায়গাটা, এখানে কি আমরা সবাই কিন্তু জাস্ট ফ্রেন্ড? তাজ ও আর জিশান, এই আইডি দিয়ে আপনি ক্লাস করছেন, তাই তো? আচ্ছা, এখানে দেখেন, আমরা এই যে বাক্যগুলো, একটা বাক্য লিখেছি, দা হর্স হ্যাজ হর্নস। ভার্বের ব্যবহারটা, ভার্ব মানেই টেন্স, টেন্স মানেই ভার্ব। ভার্বের ব্যাপারটা যদি ভালোভাবে বোঝা যায়, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে 50% সহজ হয়ে যাবে। 50% সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে, কেন সহজ হবে, এগুলো আমরা একটু দেখবো। এখানে দা হর্স হ্যাজ হর্নস, এখানে হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব। এই হ্যাজ দিয়ে একটা অক্সিলারি ভার্বের বাক্য তৈরি করতে পারি। দেখেন, এখানে লিখলাম, জায়গাটা একটু দেখাই। এখানে লিখে ফেললাম, আই হ্যাভ দিয়ে লিখি,
হি দিয়েই লিখি, এটা হ্যাজ দিয়েই করি, যেমন হি হ্যাজ, ই এ টি ই এন, হি হ্যাজ ইটেন রাইস, আর আই সি ই। এই বাক্যে দেখেন হ্যাজটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু স্যার মেন ভার্ব আছে এই জন্য। অবশ্যই এখানে ইট হচ্ছে মেইন ভার্ব, ইটের ভি3 ব্যবহার করা হয়েছে, কিন্তু হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব। আমি এত ব্যাখ্যা কেন দিচ্ছি? ঘোড়ার কি শিং আছে? এই বাক্যে কিন্তু এখানে দা হর্স হ্যাজ হর্নস, ঘোড়ার শিং আছে। আমরা অনেকেই কালকেও একটা ব্যাচে ক্লাস করার সময় এই বাক্যটা আমি জিজ্ঞাসা করলাম, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যান্সার্ড দিস কোশ্চেন ইন দিস ওয়ে। তারা বলল কি? তারা বলল হ্যাজ দ্য হর্স হর্নস, হ্যাজ দ্য হর্স হর্নস। কিন্তু এখানে হ্যাজ যদি সামনে নিয়ে আসেন একেবারে শুরুতে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমার মূল বক্তব্য হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, যে বাক্যগুলাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া থাকে না, সেই জায়গাগুলোতে আমরা কি করব? ডু বা ডাজ আনতে হবে। আপনি সঠিক বলেছিলেন, এখানে ডাজ আসবে। ডাজ দ্য হর্স হ্যাজ হর্ন, অর্থাৎ ঘোড়ার কি শিং আছে? এখানে ডাজ কেন আনতে হবে? কারণ এই বাক্যটা দেখেন, দা হর্স হ্যাজ হর্নস, ঘোড়ার শিং আছে, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। একটা বাক্য এখানে আমি একটু লিখি, সবাই একটু দেখেন। আই ইট রাইস, আই ইট রাইস, আর আই সিই। আমি এই বিষয়গুলো একটু দেখিয়ে অন্তত 10টা ক্লাস আমাকে নিতে দেন, তারপর আমি স্পোকেন ক্লাসে চলে যাব। আমরা সবাই চাই যে এই ভাষাটা শিখে আমরা যেন দ্রুত কথা বলতে পারি। এখানে আমরা যারা ক্লাস করছি সবাই কিন্তু আমরা অ্যাডাল্ট। আমরা যে গ্রামার জানি না তা কিন্তু না, আমরা গ্রামার জানি। কিন্তু এই গ্রামারটা আমরা আরেকটু রিপিট করব, একটু রিভিশন দিব, দিয়েই কিন্তু আমরা আমাদের যে মেইন যে জায়গাটা, ইংরেজিতে আমরা কথা বলতে চাচ্ছি। তো আমরা কথা বলতে গেলে এই যে ভার্বের যে ন্যূনতম ব্যবহারটুকু, এটা না জানলে কথা বলা যায় না। তো ভার্ব, তারপর মডাল, সেমি মডাল, ভয়েস চেঞ্জ, প্রিপজিশন, কয়েকটা বিষয় একটু জেনেই কিন্তু আমরা কথা বলতে পারি। আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে আহামরি কিন্তু বেশি জিনিসের প্রয়োজন হয় না। তো সেই জিনিসগুলো, সেই আইটেম গুলা কি কি, আমরা এখন একটু দেখতেছি। তাহলে ঘোড়ার কি শিং আছে? ডাজ দা হর্স হ্যাভ হর্নস, এভাবে বলতে হবে। অর্থাৎ যেখানে যে বাক্যে কোনো অক্সিলারি, ও যেটা বলছিলাম, আই ইট রাইস, এই বাক্যটা একটু দেখেন। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা নেগেটিভ কি হবে? এনিওয়ান ক্যান সে? এটা নেগেটিভ হবে আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। কিন্তু এটা যখন আমরা শর্ট ফর্মে বলি, ডু নট কে আমরা ডোন্ট বলি। ডু নট কে আমরা কি বলি? রুমা, আপনার কিন্তু সাড়া পাচ্ছি না, আপনি কি খুব ই হয়ে গেলেন? থ্যাংক ইউ। একটু কথা বললে কি হয় জানেন? দেখেন এখানে আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি, সেটা হচ্ছে আমি মনে করেন একজন ভালো সিঙ্গার। আমি একটা মঞ্চে গান গাইতে উঠেছি। তো আমার সামনে যদি কোনো শ্রোতা না থাকে, কোনো দর্শক না থাকে, গান গাইতে কিন্তু ভালো লাগবে না, আমি যত ভালো সিঙ্গার হই না কেন। তো এখানে বিষয়টা কিন্তু ঠিক তদ্রূপ। আমার ক্লাসে কিন্তু কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। আমি শুধু কথা বলে যাব, আপনারা কথা বলবেন না, এভাবে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। এভাবে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা দেখেন ওই যে ক্লাসে একটু পিছনে চলে যান, ব্যাকে চলে যান, তো ইন্টারমিডিয়েটের লাইফে বা আপনার অনার্স লাইফে বা 9-10 এর লাইফে একটু ফিরে যান তো। আমরা ইংরেজিটা কেন শিখতে পারিনি জানেন? আমরা শিখতে পারিনি, এর একটা মূল কারণ হচ্ছে, অনেকগুলা কারণ। তার ভিতরে একটি কারণ হচ্ছে আমাদের ওই লাইফে টিচাররা শুধু বলতো, আমরা শুধু শুনতাম। কখনো কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা কেউ, এমনকি আমিও ওই সময় কিন্তু অ্যান্সার করতাম না। কিন্তু ভাষাটা শিখতে গেলে পার্টিসিপেট করতে হবে, এখানে অংশগ্রহণ করতে হবে। পার্টিসিপেশন ইজ দ্য মেইন কজ। আমি কথা বলবো, সঙ্গে সঙ্গে আপনাদেরও কথা বলতে হবে। একটা প্রবাদ বাক্য বলা হয়ে থাকে যে, সাঁতার হলো পানিতে, ভাষা হলো মুখেতে। কি বললাম বলেন তো? ভাষা হলো মুখেতে। আমি আমি হাউ টু হাউ টু জাস্ট ওয়েট এ মিনিট। হাউ টু বা নো হাউ টু সুইম, হাউ টু উই অ্যাকুয়ার বা হাউ টু উই সুইম, কিভাবে আমরা সাঁতার শিখতে পারি, এই শিরোনামে আমি একটা বই কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো ওই বইটা আমি রাত দিন পড়তে থাকলাম যে প্রথমে পানিতে নামতে হবে, হাত পা নাড়াতে হবে, তারপর মাথা উঁচু রাখতে হবে, হাত নেড়ে নেড়ে পা নেড়ে নেড়ে সামনের দিকে আগাতে হবে। এই বই যদি আমি মাসের পর মাস, বছরের পর বছর পড়তে থাকি, আমি যদি পানিতে না নামি, আমি কি সাঁতার শিখতে পারবো? নো, আমি পারবো না। হাউ টু রাইড আ বাইসাইকেল, কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায়। আমাদের কিন্তু একটা ইয়ে ছিল, এই ইন্টারমিডিয়েট একটা প্যাসেজ ছিল, আপনাদের ছিল কিনা জানি না, ফরিদ এন্ড রাগিব এন্ড আদিব।
এটা হয়তো অনেকেরই পড়েছেন। তো দুই বন্ধু, একজন হচ্ছে সাইকেল নিয়ে মাঠে নেমে গেল, আরেক বন্ধু কি করলো, ও কিন্তু ওই সাইকেল কিভাবে চালানো যায় এটার উপর একটা বই কিনে নিয়ে আসলো। তো দেখা গেল কি, যে বন্ধু সাইকেল নিয়ে মাঠে নেমে গেল, দুই চারবার পড়ে গেল, আবার উঠলো, এই করতে করতে সে এক সপ্তাহের ভিতরে সাইকেল কিন্তু চালানো শিখে গেল। অন দা আদার হ্যান্ড, যে বন্ধু ওই সাইকেল চালানোর উপরে বই পড়তে থাকলো, তার 1 মাস পেরিয়ে গেল কিন্তু সে সাইকেলে এখনো টাচ করতে পারলো না। এখানে এই এক্সাম্পলটা ভাষা শেখার ক্ষেত্রে হুবহু কাজে লাগাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোর উপরে বই পড়লে হবে না। আপনাদের বাসায়, প্রত্যেকের বাসায় অনেক গ্রামার বই আছে আমি জানি, কারণ এখানে যারা এসেছেন সবাই কম বেশি মানে এডুকেটেড এবং হায়ার এডুকেটেড। এখানে আমাদের প্রবাসী একজন বন্ধু ক্লাস করছেন। তো দেখেন, অনেক গ্রামার বই আমরা পড়েছি, বাসায় পড়ে রয়েছে, তারপর আমরা কথা বলতে পারি না কেন? ঠিক ওই রকম যে আমরা কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায়, কিভাবে ইংরেজি শেখা যায়, এই বই কিনেছি, কিন্তু আমরা কখন নিজেরা বলিনি। আমার কথাটা কি আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? একটু ফিডব্যাক দিন। এটা দেখেন, যেটা কথার মতো কথা সেটা কিন্তু ফেলা যায় না। তো আমার এই কথাটা, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, ছোটবেলায় আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, আমাকে কেউ কি একটু কাইন্ডলি বলবেন, কারো বাড়িতে কি গ্রামার বই দেখে একেবারে ছোটবেলায় যখন আপনি পড়তে পারতেন না তখনও কি পড়েছেন, বা আম্মু কি এখানে বই পড়ে আব্বু কি পড়িয়ে শিখিয়েছে যে এইটাকে এই বলতে, আমি ভাত খাই? এটা কিন্তু আমরা শুনে শুনে শিখেছি। কি করেছি? মা বলতো, আমি শিখেছি। মায়ের মুখের প্রথম বুলি, আমরা কখনো নাহি যাই ভুলি, একটা কথা আছে না? তো এইখানে আমরা মায়ের মুখ থেকে শিখেছি। এই হচ্ছে মা, এই বাবা, এই হচ্ছে কলম, এই ভাত, এই পানি, মা এইভাবে শিখাতো। তো এই হাত, এই মাথা, দেখবেন আমরা বাচ্চাদের ছোটবেলায় ইংরেজি শিখাই না, বলতো বাবু হেড কই, হ্যান্ড কই, নোজ কই, তখন কিন্তু সে টাচ করে করে দেখিয়ে দেয়। তো এখানে প্র্যাকটিক্যালি ভাষাটা শিখতে হবে। আর এই প্র্যাকটিক্যালি ভাষাটা শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। পদ্ধতিটা হচ্ছে, আমাদের বাসায়, বাড়িতে, অফিসে ওই গ্রামার বই পড়ে থাকুক, কিন্তু আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাব। আমরা সাইকেল চালানো যায় কিভাবে, সাইকেলটা নিয়ে মাঠে নেমে যাব। আমরা ওই সাইকেল চালানোর উপর বই আর পড়বো না। আমি আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিব, এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন দ্রুত এই ভাষাটা কভার করতে পারবেন। I hope you will be expert and fluent in this language within a short time. I believe it and I care it. Do you understand? তো দেখেন, এই ভাষাটা শিখতে গেলে আমাকে এই যে বাক্যটা বললাম, আইট রাইস, আমি বারবার একটা কথা বলবো, ভার্বের উপর গুরুত্ব দিতে হবে। এখানে ভার্ব কি? ইট। ভার্ব কি? ইট। আমি ভাত খাই, এটাকে নেগেটিভ যখন করব, তখন কি এইভাবে কি বলা যায়, আই নট ইট রাইস বা আই ইট নট রাইস? এটা বলা যায় না। কেন যায় না? কারণ এখানে ইট হচ্ছে মেইন ভার্ব। ইট কি ভার্ব? মেইন ভার্ব। তো মেইন ভার্ব যেখানে থাকে, ওই বাক্যগুলাকে নেগেটিভ করতে গেলে ওর সঙ্গে ডু নট বা ডাজ নট আনতে হয়। তো আই এর পরে কি ডাজ নট বসে না কি বসে বলেন তো? ডু নট বসে। তাহলে আমি ভাত খাই, বলেন আমি ভাত খাই, আই ইট রাইস। মনে মনে বলবেন আমার প্রত্যেকটা কথা। আপনাকে কিন্তু দেখেন, আমার সঙ্গে ক্লাস করতে গেলে এই 1 ঘন্টা আপনার প্রচুর মানে বকতে হবে, কথা বলতে হবে। কথা না বলে ওই যে আমি কেবল বলেছি, সাঁতার হলো পানিতে, আর ভাষা হলো মুখেতে। অবশ্যই মুখ খুলতে হবে। এখানে যদি আমার ক্লাস করতে এসে কেউ যদি কথা বলতে কষ্ট পান, আমার কিছুদিন এক স্যারের একটা ক্লাস করেছিলাম। কোনো কষ্ট নাই, একটা জীবন খালি শরম পাইয়াই কাটাই দিছে, কি বলেন আপনি? হ্যাঁ, কখনো যদি কথা বলেন তাহলে হবে না। থ্যাংক ইউ রুমা বেগম, আপনাকে অনেক ধন্যবাদ। তো দেখেন, এই যে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, এখন কিন্তু আমরা এখানে কেউই বাচ্চা না, আমরা সবাই কিন্তু এখানে অ্যাডাল্ট পার্সন, আমরা সবাই কিন্তু এখানে অ্যাডাল্ট। তো এই যে জায়গাটা, এই জায়গা আমাদের কভার করতে গেলে আমার ওই যে একটু পিছনে যেতে চাচ্ছি। আচ্ছা দাঁড়ান, আমি তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। এখানে মাকসুদা আপনি রয়েছেন, বিলকিস আপা রয়েছেন, রুমা বেগম রয়েছেন, আর হচ্ছেন 4 5, হ্যাঁ, মানে আমাদের কেউ বাদ পড়ে যাচ্ছে কিনা আমি সেটা দেখতেছিলাম। এই যে তাজওয়ার জিশান, এই আইডি দিয়ে কি মাকসুদা আপা আপনি ক্লাস করছেন? না না না, হ্যাঁ হ্যাঁ। আমি মাকসুদা খান। আপনি আপনি যেখানে কার্সর রাখছেন মাকসুদা খান, ওটাই আমি। ও আচ্ছা, এই তাজওয়ার জিশান এই আইডিটা। স্যার আমি ফাতেমা মঞ্জুরি, আমি আপনাকে ও আচ্ছা, মেসেজ থ্যাংক ইউ দিয়েছিলাম। থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। অর্থাৎ আমার হিসাবটা মিল ছিল না, আমি নামটা, ওই তাজওয়ার জিশান যে আইডিটা, এটা আপনি ফাতেমা মঞ্জুরি ক্লাস করছেন তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ রুমা, আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন, যেন একটু ব্যাকে যেতে চান না কি যেন একটু? আমি তখন একটু চুপচাপ বোঝার চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে দা হর্স হ্যাজ হর্স। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ।
এখন ওইটা হবে ডাজ দ্য হর্স হ্যাভ হর্নস। হ্যাঁ হ্যাঁ এখন এই যে ডাজের ব্যবহার, এখানে আমার একটু কনফিউশন আছে। আরেকটা কথা, এটা আমি বুঝি কিন্তু বুঝাইতে পারি না, এবং প্রয়োগ করার ক্ষেত্রে একটু ভুল হয়। যেমন ডাজ দ্য হর্স, এখানে কেন হ্যাভ হবে? হ্যাভ সুন্দর সুন্দর, অনেক ভালো। আপনার আর বলা লাগবে না, আমি পুরোটা বুঝে নিয়েছি। এখন এইটা আমি কি এখন বুঝাবো? এটা বুঝালে মিনিমাম আমাকে 10 মিনিট টাইম দিতে হবে। কিন্তু এইটা যদি আমি একটু বুঝাই, তারপরও এইটা যখন আমরা ডু ভার্ব, 3টা ক্লাস থাকবে পরপর 3 দিনে, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই ডু ভার্বের ক্লাসেই 60 মিনিট, 1 ঘন্টা লাগবে। বি ভার্বের ক্লাসেও তাই, হ্যাভ ভার্বের ক্লাসেও তাই। তো আপনি যেহেতু প্রশ্নই করেছেন, আমি এখানে একটু বুঝাই। এখানে আমি আপনাকে এই বাক্যটা দিয়েই একটু বুঝাই। আই ইট রাইস, সবাই কি দেখতে পাচ্ছেন? এইটা না লিখে এটা আমি এইভাবে একটু লিখি, দেখেন। হি ইটস রাইস, ই এ টি এস, ইটস রাইস, আর আই সি ই। এই বাক্যগুলা এইগুলা একবার বোঝানোর পরে ব্যাকে আসা কিন্তু খুব টাফ ব্যাপার। এখানে আপনি একবার না বুঝলে আমি 10 বার বুঝাবো, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু কাইন্ডলি প্রশ্ন করবেন না। এখানে যত প্রশ্ন থাকে একটু সবাই করবেন। হি ইটস রাইস, এই যে বাক্যটা, আপনার প্রশ্ন যে ডাজ দা হর্স হ্যাভ বা হ্যাজ, এই হ্যাভ হ্যাজ বা ডু ডাজ এটা কোথায় কিভাবে হচ্ছে, আপনার কিন্তু এখানে আপনি বুঝতেছেন কিন্তু বুঝাতে পারছেন না, তাই তো? তো এই জায়গাটা আমি একটু বুঝাই। হি ইটস রাইস, সে ভাত খায়। কি লিখে ফেললাম? সে ভাত খায়। কিন্তু এই বাক্যটাকে যখন আমি এইভাবে একটু লিখবো, দেখেন, হি ইটস রাইস, সে ভাত খায়। এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করব, না বোধক করব, তখন কি হবে? কেউ কি একটু বলতে পারবেন? Don't it's right. না, হি ডোন্ট, না ডাজ নট, হ্যাঁ ডাজ নট বলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আমি বললাম নেগেটিভ, অর্থাৎ না বোধক। এটা হবে হি ডাজ নট, ডি ও ই এস, হি ডাজ নট ইট রাইস, ই এ টি ইট রাইস, আর আই সি। দেখেন, হি ডাজ নট ইট রাইস, এখানে আমরা ফুল স্টপ দিলাম। সে ভাত খায় না। আচ্ছা, আমার এই বাক্যটা তো ছিল হি ইটস রাইস, সে ভাত খায়। তো এই বাক্যটাকে নেগেটিভ করলাম, হি ডাজ নট। এখানে ডাজ কেন আনলাম? ডাজ এনেছি এই কারণে, হি হচ্ছে থার্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য কিন্তু এখানে ডাজ এনেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ হয়েছে। কিন্তু এই থার্ড পারসন না হয়ে এখানে যদি ফার্স্ট পারসন হতো, আই ইট রাইস, তখন এখানে হতো আই ডু নট ইট রাইস। আই ডাজ নট এর বদলে এখানে কি হতো? আই ডু নট ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই না। আচ্ছা, এইটাকে যখন আমি একটু ইন্টারোগেটিভ করব, তখন কি হবে বলেন তো? তখন কিন্তু খুবই সহজ। এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে, দেখেন, এই অক্সিলারি ভার্ব ডাজ, এটা সবার প্রথমে চলে আসবে। ডাজ হি ইট রাইস, এইটা একটু লিখে ফেলি, দেখেন, ডি ও ই এস, ডাজ হি, ই এ টি, ডাজ হি, ই এ টি, ইট রাইস, আর আই সি ই। অর্থাৎ এখানে কিন্তু আমাকে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। কি লিখলাম? ডাজ হি ইট রাইস। এখানে একটা মজার ব্যাপার লুকিয়ে আছে, সবাই একটু দেখেন। এখানে কিন্তু প্রথম বাক্যে লিখেছি ইটস রাইস, হি ইটস রাইস। এই জায়গাটা একটু দেখেন, এখানে প্রথম বাক্যে আমি কি লিখেছি? হি ইটস রাইস। কিন্তু এই তৃতীয় বাক্যে ডাজ হি ইট রাইস, এখানে কিন্তু আমি আর ইটস দিতে পারলাম না। কেন ইটস দিতে পারলাম না? কারণ এই এসটা, এই ডাজের, দেখেন, এই ডাজ বানান, ডু বানান হচ্ছে ডি ও ডু, এরপরে ইএস চলে এসেছে। দেখেন, এই যে এসটা, এই মূল ভার্বের সঙ্গে প্রথম বাক্যে ইটস ছিল, ওই ইটস এর এস টি আমি কিন্তু এই ডাজে ব্যবহার করেছি। এবং এই ডাজ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে, এটা হচ্ছে থার্ড পারসন হিসাবে বসে। এটা কোন পারসন হিসাবে বসে? থার্ড পারসন। এটাও আমি একটু দেখাচ্ছি এখন। তো এই থার্ড পারসন কোথা থেকে এসেছে? এটা ডু এর থার্ড পারসন হচ্ছে ডাজ। এটা আমি একটু পরে দেখাই। তো যখন আমি ডাজ ব্যবহার করব, তখন ইটস হবে না। কেন হবে না? কারণ এই ডাজও থার্ড পারসন ফর্ম, আর ইট হচ্ছে থার্ড পারসন ফর্ম। তো একই বাক্যে, ইংলিশ গ্রামার অনুসারে, একই বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম বসানো যায় না। কি বললাম? একই বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম বসানো যায় না। এটা কিন্তু গ্রামেটিক্যালি রং। তো এইখানে দেখেন, একটা বাক্যকে সর্বদা 4 ভাবে মুভ করা যায়। মনে রাখবেন, পৃথিবীর যত বাক্য আছে, অ্যাফার্মেটিভের যত অ্যাফার্মেটিভের যত বাক্য, সব বাক্যকে কিন্তু 4 ভাবে আপনি মুভ করতে পারবেন। কোন 4 ভাবে? হি ইটস রাইস, এটা অ্যাফার্মেটিভ। হি ডাজ নট ইট রাইস, এটা নেগেটিভ। ডাজ হি ইট রাইস, এটা ইন্টারোগেটিভ। এটা কি বলেছি? ইন্টারোগেটিভ। এর সঙ্গে আরেকটি করা যায়, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। সেক্ষেত্রে কি করব? নেগেটিভ ইন্টার, ডাজ হি ইট রাইস, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে কি? ডাজেন্ট হি ইট রাইস। দেখেন, এটাও একটু লিখে ফেলি, ডি ও ই এস, ডাজ নট
এটা লং ফর্মে লিখলাম, ডাজ নট ই ই এ টি ইট রাইস, আর আই সি ই, ডাজ নট হি ইট রাইস। এবং এখানেও কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। আমি বলেছি প্রত্যেকে কিন্তু একটু বি অ্যাটেন্টিভ, বি সিনসিয়ার। তো এই যে জায়গাটা ডাজ নট হি ইট রাইস, এই জায়গাটার একটা মস্ত বড় মিল রয়েছে। কি দেখেন, প্রথম বাক্যে লিখেছি হি ইটস রাইস, দ্বিতীয় বাক্যে লিখেছি হি ডাজ নট ইট রাইস, এখানে কি লিখেছি হি ডাজ নট ইট রাইস। তৃতীয় বাক্যে লিখেছি ডাজ হি ইট রাইস, আর চতুর্থ বাক্যে লিখেছি ডাজ নট হি ইট রাইস। দেখেন এই দ্বিতীয় বাক্য আর চতুর্থ বাক্যের ভিতরে মিল রয়েছে, এরা কিন্তু দুই ভাই, আপন দুই ভাই। হি ডাজ নট ইট রাইস, আর এখানে লিখেছি ডাজেন্ট হি ইট রাইস, ডাজ নট হি ইট রাইস। এই বাক্যে কি ছিল, হি প্রথমে ছিল সাবজেক্ট, তারপরে ছিল ডাজ নট। আর এই চতুর্থ বাক্যে কি লিখেছি, প্রথমে কিন্তু অক্সিলারি ভার্ব সহ নট প্রথমে নিয়ে এসেছি, বাদ বাকি সব ঠিক থাকবে। দেখেন এইটুক যদি আমি শুধু বলি হি ইট রাইস, এইটুকু কি বলবো, হি ইট রাইস। এর আগে কি দিয়েছি, এই দ্বিতীয় যে বাক্যে, এই দ্বিতীয় বাক্যের যে অক্সিলারি ভার্বটুকু এইটুকু তুলে এনেছি। হি ডাজ নট, এই যে হি, সরি এখানে এই যে ডাজ নট, এই যে জায়গাটুক, অর্থাৎ এইটুক কিন্তু আমি এখানে পুরো এনে বসিয়ে দিয়েছি, ডাজ নট। তো কি লিখলাম, ডাজ নট হি ইট রাইস। এখানে সংক্ষেপে মনে রাখবেন, প্রথম বাক্য অ্যাফার্মেটিভ হি ইটস রাইস, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ডাজ নট যোগ করতে হবে, আর সব ঠিক থাকবে। দেখেন হি ইট রাইস প্রথম বাক্যে ছিল, এখানেও কিন্তু লিখলাম হি ইট রাইস, কিন্তু এখানে আর ইটস দিতে পারবো না, কারণ যখন ডাজ নট ব্যবহার করছি এসটা কিন্তু এখানে চলে এসেছে, হি ডাজ নট ইট রাইস। তৃতীয় বাক্যে কি লিখেছি, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। চতুর্থ বাক্যে কি লিখেছি, ডাজ নট হি ইট রাইস বা ডাজেন্ট হি ইট রাইস। এখন দেখেন এই যে কেন ডাজ নট বা ডাজ বসালাম এবং কেন এখানে ইট বসালাম, এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা দিব, সবাই খুব একটু ভালোভাবে দেখবেন। কি এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি, দেখেন এখানে আমরা জানি একটা ভার্বের তিনটা করে ফর্ম হয়, যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পারছেন, সবার কাছে পৌঁছাচ্ছে? বিন্দুমাত্র কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন। দেখেন পার্সোনাল ব্যাচ গুলাতে এই জন্য বলি যে এখানে মানে একটু কষ্ট করলে অনেক কিছু শিখতে পারবেন, দ্রুত আপনি ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন। এবং কখনো কিন্তু আমি মিউট করি না, সব সময় কিন্তু এই আনমিউট করা থাকে আপনাদের প্রশ্ন করার সুবিধার্থে। তো দেখেন আমাদের তিনটা ফর্ম জানি, এই তিনটা ফর্ম কি কি, যেমন আমি এখানে দেখলাম ই এ টি ইট, এর V2 হবে হচ্ছে এট, এ টি ই ইট, এট, ইটেন, ই এ টি ই এন। কি লিখলাম, ইট, এট, ইটেন। এই তিনটা আমরা প্রায় দেখবেন আমাদের প্রচলিত বাংলাদেশে যত গ্রামার বই রয়েছে, ইদানিং কালের কিছু বইতে 5টা ফর্ম দেওয়া ধরছে, কিন্তু এখানে 3টা ফর্ম। আরেকটা ফর্ম যেটাকে আমরা আইএনজি বলি, সেটা হবে ইটিং, EATING। এটা কখন কাজে লাগে, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। এখানে কিন্তু যখন আপনি কন্টিনিউয়াস টেন্স করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তখন আপনাকে এই জায়গাটা কাজে লাগবে, ইটিং। এটাকে বলে আইএনজি ফর্ম। এবং পঞ্চম নম্বরে যেটা রয়েছে ওইটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম। কি হবে, EATS, ইটস। দেখেন এই যে ইটস, এটা কেন কাজে লাগে এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। থার্ড পারসন ফর্ম ইটস, এই যে জায়গাটা দেখেন, হি ডাজ নট ইট রাইস, আর এখানে লিখেছি হি ইটস রাইস। তো এই যে ইটস, এইটা কোথা থেকে আসলো, আমরা জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস বসে। তো এই এস বা ইএসটাকে এটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম, এটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম, এবং এটাকে বলা হয় পঞ্চম নাম্বারের ফর্ম। এটা মনে হয় আমার কাছে একটি শীট আছে, আমি একটু খুঁজে দেখি, এটা পাইলে আপনাদেরকে দিব এই থার্ড পারসন ফর্মটা আমাদের কেন কাজে লাগে বা কোথায় লাগে। এবং এই যে দেখেন এখানে ডাজ ব্যবহার করেছি, এই যে আমি এখানে ব্যাখ্যা দিয়েছি কি, তৃতীয় বাক্যটা দেখেন, হি ইটস রাইস, হি ডাজ নট ইট রাইস। আর এই যে এখানে লিখেছি ডাজ হি ইট রাইস, এই বাক্যটা একটু দেখেন, ডাজ হি ইট রাইস। তো এই ডাজ কোথা থেকে আসলো, এই ডু থেকে এসেছে। যেমন এখানে 5টা ফর্ম দেখিয়েছি, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। আর ডু ভার্বের 5টা ফর্ম একটু কাইন্ডলি দেখেন, ডু ভার্বের ফর্ম গুলা কি কি হয়। যেমন এখানে লিখে ফেললাম ডু। আমরা এই বেসিক, এই কোর বা শিকড়ের জিনিসটা আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না। এইটা শিখে আমরা যে উপরের লেভেলে যেতে চাই সেই লেভেলে আমরা যেতে পারি না, কারণ আমরা স্পিকিং করতে পারি না। আর স্পিকিং করতে গেলেই তো গ্রামার ছাড়া তো স্পিকিং করা যায় না, নিয়ম ছাড়া তো রোডে গাড়ি চালানো যাবে না, যদি আপনি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তো এই নিয়মগুলা কিন্তু আমরা এতদিন জানি নাই, জানলেও আপনাদের অনেকেই হয়তো এখানে জানেন, কিন্তু তারপর আমি আরেকটু রিভিশন করে দিব যেন আপনারা দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাই কথা বলতে পারেন। তো দেখেন এই যে ডু ভার্বের 5টা ফর্ম, ডু, এইটা V2 ফর্ম কি হবে, অর্থাৎ পাস্ট ফর্ম ডিড, ডু ডিড ডান, DONE, ডু ডিড ডান।
আরে আইএনজি ফর্ম সবাই জানে, ডুইং, ডিও আইএনজি, ডুইং। আরে থার্ড পারসন ফর্ম হবে কি বলেন তো? থার্ড পারসন হবে Does. ডিও ইএস, ডাজ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা শুধু বলি যে এটা মুখস্থ গদে এটা বলে যাই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস বসে, বা এখানে ডাজ বসেছে। তো এই ডাজটা কেন বসলো? এটা হচ্ছে থার্ড পারসনের একটা ফর্ম, ডাজ। যেমন সে কাজটি করে, হি ডাজ দা ওয়ার্ক। দেখেছেন এই ডাজ কি? এটা হচ্ছে থার্ড পারসনের ফর্ম। তো আমি বললাম না, এটা অনেক টাইম লাগবে, যখন ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব পড়াবো তখন এই বিষয়গুলো খুব ক্লিয়ার ভাবে আপনারা জানতে পারবেন। বি ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, আর কি বললাম, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই তিনটা, আর হচ্ছে গেট ভার্ব, আর হচ্ছে লেট ভার্ব। লেট, লেট শব্দের অনুমতি দেওয়া, বা চলো যাই, চলো বেড়াতে যাই, বা তাকে, আমি তাকে কাজটি করতে অনুমতি দিলাম, সে আমাকে কাজটি করতে অনুমতি দিল, এই লেট ভার্বের ব্যবহারটাও দেখতে হবে। কথা বলতে গেলে আমাদের বেশি আইটেম লাগে না। দেখেন এখানে আমি কিছু বিষয় আজকে আপনাদের জন্য একটু অ্যারেঞ্জ করেছি, এই যে জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন একটা ভার্ব দিয়ে কত ভাবে, এখানে ডু ভার্বটা আমি বেছে নিয়েছি। আমি করি, আই ডু। আমি করিতেছি বা আমি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? আই অ্যাম ডুইং। সবাই দেখতে পাচ্ছেন? তারপর দেখেন আমি আমি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম পাস্ট পারফেক্টের নিয়মে যখন করব তখন আই হ্যাড ডান। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে। আমি করিতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডুইং, কি হবে? আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, এই যে সম্ভাবনা থাকলে কি বসে? তখন একটা মোডাল ভার্ব ব্যবহার করতে হয়, মে। আই মে ডু, আই মে ডু। স্পষ্ট দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. দেখেন এখানে কি হবে? আমি করতেও পারি, আই মে ডু। আমি করতে পারতাম, পাস্ট টেন্স অতীতকাল, তখন মে থাকবে না, মাইট। তখন কি হবে? মাইট। আমি করতে পারি, আমার সামর্থ্য রয়েছে, শরীরে বল রয়েছে, শক্তি রয়েছে, এই বল বা শক্তি থাকলে মোডাল ভার্ব হিসেবে ক্যান বসে, আই ক্যান ডু। আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দা ওয়ার্ক। তারা কাজটা করতে পারে, দে ক্যান ডু দা ওয়ার্ক। মনে রাখবেন এগুলো পড়াবো, সবকিছুই পাবেন। এই মডাল ভার্বের পরে কখনো এস বা ইএস যুক্ত হয় না। কেবল যেমন একটা ভার্ব দেখিয়েছি না, যে ওই যে হি ইটস রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ভার্বের পরে এস বা ইএস বসে। তো সে কাজটি করতে পারে, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অন। তাহলে তো এখানে এইভাবে হতে পারতো, হি ক্যানস ডু দা ওয়ার্ক। ক্যানস হওয়া কথা না, কিন্তু এখানে ক্যানের পরে এস হয় না। ক্যান এই মডাল ভার্বের পরে এস, ইএস, ডি, ইডি, টি, এন, এনি, আইএনজি কিচ্ছু যুক্ত হবে না। মডাল ভার্বের পরে শুধু একেবারে সাদা মাটা মডাল ভার্বের ফর্মটা বসবে। আই ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান ডু দা ওয়ার্ক, দে ক্যান ডু দা ওয়ার্ক, করিম ক্যান ডু দা ওয়ার্ক, রহিম ক্যান ডু দা ওয়ার্ক। এখানে ক্যানের নো চেঞ্জ, দেয়ার ইজ নো চেঞ্জ অফ ক্যান ইন দা মডাল ভার্ব। কি বুঝতে পারতেছেন আমার কথা? একটু কথা বলতে ভাই, মডাল ভার্ব বলতেছেন, এই ভার্বটা, এই নামটা একটু আননোন আমার কাছে। হ্যাঁ দেখেন এই যে ক্লাসটা না, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা আরেকটার সঙ্গে চেইন সিস্টেম। কেবল এক জায়গায় পড়াচ্ছিলাম, দেখেন আরেক জায়গায় নিয়ে এসছি, এক ভুবনের থেকে আরেক ভুবনে। কেবল আমি শিখাচ্ছিলাম হচ্ছে থার্ড পারসন ফর্ম, সেখান থেকে ডু ভার্বে চলে গেলাম। এই মডাল ভার্ব সব কিছুর ক্লাস আপনারা পাবেন। মডাল ভার্বটা আমি একটু পরে দেখাচ্ছি। মডাল ভার্ব এমনই একটা ভার্ব যেটা সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে কখনো পরিবর্তন হয় না, রূপের কোনো পরিবর্তন হয় না, তাকেই মূলত মেইনলি মডাল ভার্ব বলে। মডাল অক্সিলারি, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এইখানে দেখেন আমি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। এই জায়গাটা দেখেন, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি করতে পারি। এখানে একটা ভার্ব রয়েছে ডু, এই ডু কে হেল্প করার জন্য আরেকটা ভার্ব নিয়ে এসেছি, ক্যান। আমি অনেক ওজন, 40-50 কেজি ওজনের মনে করেন একটি বস্তা, বড় একটা ওজনের একটা প্যাকেট আমি মাথায় তুলতে পারছি না, তো আপনাকে বললাম আমাকে একটু হেল্প করেন। আপনি এক কোনায় ধরে আমার মাথায় তুলে দিলেন, এখানে কিন্তু আপনি আমাকে হেল্প করলেন। ওই ওজনের যে বিষয়টি, যে জিনিসটি, ওইটা কিন্তু বহন করব কিন্তু আমি, কিন্তু আপনি কি করলেন? আমাকে কিন্তু একটু হেল্প করে দিলেন মাথায় তুলে দিয়ে। তো এখানে এই ভার্বটাকে, এই ডু ভার্বকে হেল্প করার জন্য যে ভার্বটা এসেছে এটা হচ্ছে ক্যান, এটাকে মডাল ভার্ব বলে। হ্যাঁ দেখেন, আমি করতে পারতাম, আই কুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। এই যে আপনি বলছেন যে স্যার এই মডাল ভার্বটা, এটা কিন্তু আমি বুঝতে পারলাম না, এগুলো সবই বুঝবেন। একটু প্রশ্ন করে রাখবেন, প্রয়োজনে একটু নোট করে রাখবেন। এর প্রত্যেকটা ক্লাস ডিটেইলসে হবে। মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহারটা যদি ভালোভাবে না জানা যায়, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজে
কথা বলা মোটেই সম্ভব না। কেমন দেখেন, এখানে কিন্তু মডাল ভার্বের ব্যবহার করেছি প্রত্যেকটায়। এই যে আমি করতে পারি আই ক্যান ডু, আমি করতে পারতাম আই কুড ডু, আমার করা উচিত আই শুড ডু, আমার করা প্রয়োজন আই নিড ডু। এই নিড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো কিন্তু সব মডাল ভার্ব। 18টি মডাল ভার্ব রয়েছে। মডাল ভার্বের ক্লাসটা পাবেন। দেখেন এই ল্যাঙ্গুয়েজটা কেমন জানেন, এটা হচ্ছে ভাত খাওয়ার মতো। আমরা প্রতিদিন 3 বেলা স্বাভাবিক টাইমে, এখন তো রমজান মাস আলাদা হিসাব, আমরা 3 বেলা ভাত খাই না, 3 বেলা, সকাল দুপুর রাত্রে। এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা এমন একটা রুটিন করে শিখতে হবে। আমি যদি আপনাদেরকে বলি যে আজকে শুরু করেছি, সারা রাত আপনাদের পড়াবো, একদিনে এক রাত্রে ল্যাঙ্গুয়েজটা পড়ায় কভার করে দিব, এটা কি পসিবল? ইজ ইট পসিবল বলেন তো, এটা কি সম্ভব? সম্ভব না। তো এখানেও আমাদের কিন্তু পার্ট পার্ট করা রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পার্ট করা আছে। এই জায়গাটা একটু দেখেন, এখানে আপনাদেরকে দেখাই। কোথায় জেনেছিলাম, এই দেখেন, আমার কিন্তু ল্যাপটপ স্ক্রিনটা দেখাই না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, প্রথম দিনের কি ক্লাস নেবে, এইভাবে কিন্তু আমার এখানে 30টা ক্লাস সাজানো রয়েছে। দেখা যায় ছোট করে লেখা, দেখতে পাচ্ছেন কেউ? জি স্যার, তো দেখেন দেখা যাচ্ছে। এই ক্লাসগুলা কিন্তু এখানে সব সাজানো আছে। তো এখানে 1 নম্বরের ক্লাস, 2 নম্বরের ক্লাসে আমরা কেবল আছি, 1, 2 এখনো শেষ করে পারিনি। আমি যদি মডাল ভার্বটা রয়েছে এই 9 নম্বরের ক্লাসে, এখানে যদি আমি হঠাৎ করে চলে যাই তাহলে কিন্তু আমি পারবো না, অর্থাৎ এখানে সময় নিতে হবে। হুম। তো হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এখানে আমার সিরিয়াল করে সাজানো আছে, এই পিডিএফ গুলো সিরিয়াল করে আপনারা পাবেন, ওগুলো সাজিয়ে রাখবেন। আর তারপর হচ্ছে আমার ক্লাস কাছে কোর্স করে আপনারা যদি মনে করেন যে স্যার আমি এখনো ক্লিয়ার হতে পারিনি, অন্য 1 বছর পরেও যদি আপনার নাম বলেন, এখানে কিন্তু নাম ঠিকানা সব আমরা সেভ করে রাখি আমাদের ডাটাবেজে। তো যদি আপনারা বলেন যে স্যার আমি আরেকটু প্র্যাকটিস করতে চাই, আপনারা প্র্যাকটিস করতে পারবেন উইদাউট এনি কস্ট, তখন কিন্তু আপনাকে আর কোনো কস্ট দিতে হবে না। এটা আপনাদের জন্য আমরা এই সুযোগটা দিয়ে থাকি। আচ্ছা, তো আমরা এখন পড়ায় ফিরে আসি। এখানে দেখেন এই মডাল ভার্বের ব্যবহারটা আমরা করলাম। এই মডাল ভার্বের ভিতরে দেখেন, আমি ছোট আরো একটু কথা বলে রাখি, যেহেতু আমরা প্রথম দিকের ক্লাস করছি, অনেকেই থাকে যে ওই 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে, মনে করেন আপনার কোনো নিকট আত্মীয়, আপনি বললেন যে এমন একজন স্যার পেয়েছি, এইভাবে এইভাবে বুঝায়, তার কাছে আমরা মোটামুটি বুঝতে পারি, মনে করি যে পড়লে কাজ হবে। তো ওই 10 নম্বরের ক্লাসে, 15 নম্বরের ক্লাসের দিকে গিয়ে কিন্তু বলে যে স্যার প্লিজ আমাকে একটু নেন, তখন ওইভাবে আর সম্ভব হয় না। এই জন্য যদি বলি যে যদি কারোর তেমন কেউ থাকে, এই ব্যাচে না হোক অন্য কোনো ব্যাচে যদি কাউকে দিতে চান পড়ানোর জন্য, সেটা একটু মাথায় রাখবেন। জাস্ট এতটুকু বলতে পারি, মানে ক্লাসে এটা বলতে চাচ্ছি যে ক্লাসের শুরু থেকে যেন আমি তাকে নিতে পারি, পড়াতে পারি। কারণ একবার যখন আমি অনেক দূর এগিয়ে যাব, তখন কিন্তু আর পিছনে আসা সম্ভব হয় না। আর দেখেন কত কষ্ট করে পড়াই, কত কিছু বুঝাই, এটা তো আপনারা সবাই মোটামুটি আমার ক্লাসে এসে 2 দিন ক্লাস করে বুঝতে পারতেছেন বিষয়টা। তো দেখেন এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা স্পোকেনের জন্য একটু প্র্যাকটিস করবো। এখানে আরো অনেক বিষয় আমি অ্যারেঞ্জ করে রেখেছি, এগুলো আপনাদেরকে দিব। একটা বিষয় দেখেন এখানে, আহ আমি আপনাদের জন্য এই বিষয়টা এখানে নিয়ে আসছি। সেটা হচ্ছে এমন, এই যে দেখেন এখানে কয়েকটা ভার্ব ফর্ম আমি একটু দিয়ে তৈরি করেছি। এটা কিভাবে রেডি করবেন, এই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের পর আইএনজি। কথা বলতে গেলে আমরা এমন প্রায় 50 থেকে 100টি রুল শিখবো, যে রুলগুলো দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি অনর্গল কথা বলতে পারবেন। আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস লাভ প্লাস ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস লাইক, সাবজেক্ট প্লাস লাভ। কেমন দেখেন, আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং, তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং, সে খেতে পছন্দ করে, হি লাইকস ইটিং। এখানে লাইকস কেন হবে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য এখানে কি হয়ে গেল, এখানে লাইকস হয়ে গেল। পরের বাক্যটা কি আছে দেখেন, আমি খেতে ভালোবাসি, তখন কি বলতে হবে, আই লাভ ইটিং। সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার স্যার। একটু বড় করে দিতে পারবো? বড়, হ্যাঁ আরো বড় করে দিব। এটা তো একটা মানে বই থেকে আমি কাট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিব, পিডিএফ বানাবো তারপর দিয়ে দিব। দেখেন যথেষ্ট বড় করেছি। আই লাইক ইটিং, দ্বিতীয় বাক্যে লিখেছি আই লাভ ইটিং। সেকেন্ড পার্সনে ইউ লাইক ইটিং, দ্বিতীয় যে বক্সের ভিতরে ইউ লাভ ইটিং। হি লাইকস ইটিং, হি লাভস ইটিং। অর্থাৎ এখানে মনে রাখবেন 2টা রুল, সাবজেক্ট প্লাস লাইক প্লাস ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস লাভ প্লাস ভার্বের পর আইএনজি। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। এই জায়গাটা দেখেন, আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি, তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। এখানে পছন্দ করা বাদ দিয়ে, লাইক বাদ দিয়ে, এখানে যদি বলা হয় এই যে আমি খেতে পছন্দ করি, এখানে যদি বলি আমি যেতে পছন্দ করি, আই লাইক গোয়িং, আই লাইক গোয়িং। আমি কবিতা লিখতে পছন্দ করি, আই লাইক রাইটিং পোয়েম। আমি গান গাইতে পছন্দ করি, আই লাইক সিঙ্গিং আ সং। আমি টিভি দেখতে পছন্দ করি, আই লাইক ওয়াচিং টিভি।
অর্থাৎ একটি রুল দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। এখানে আমাদের কাছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সব টিচাররা যা শেখায় আমরাও তাই শিখাই, কিন্তু এখানে টেকনিকটা, একটা প্রবাদ বাক্য রয়েছে, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ব্যাপারটা অনেক সুন্দর। সুন্দর না? তো এইভাবে আপনাদেরকে যদি পড়াই, আপনারা কি কথা বলতে পারবেন? আপনাদের কি বিন্দুমাত্র কনফিডেন্স এসেছে যে ক্লাসটা করে 1-2 মাস পর আমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি, অ্যাজ দ্য জেন্টেল রেইনস কামস ফ্রম দ্য স্কাই? দেখেন, যেভাবে অঝোর ধারায় আকাশ থেকে বর্ষা বৃষ্টি নামে না, সেইভাবে আপনার মাথা থেকে শুধু কথা আসতেই থাকবে, আসতেই থাকবে। কিভাবে? এই টেকনিকগুলো, এই রুলগুলো একটু শিখিয়ে দিব। দেখেন, আমি আমার সেই জায়গায় ফিরে যাই, এগুলো আপনাদেরকে দিব, ধীরে ধীরে আপনারা সব পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। তো আমি কোন জায়গাটাতে আজকে জানো ছিলাম? আমি সম্ভবত এখানে একটু বুঝাচ্ছিলাম। দেখেন, এই ডু ডাজ, তো এখানে তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম, তুমি কি চা পান করো। দেখেন এই যে জায়গাটা, আপনারা কিন্তু এই শীটটা আমি আর দিব না, এটা আপনাদের দিয়ে রেখেছি, এটা অনেক বড় একটা শিট। এখানে কি লেখা আছে দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 2, রনি স্কুলে যায় নাই, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল। তবে এইগুলো আপনারা যদি না করতে পারেন এই মুহূর্তে, তা করার দরকার নেই। কেন জানেন? কারণ এগুলো সব হচ্ছে টেন্স রিলেটেড, এগুলো কিন্তু টেন্স রিলেটেড। আমি কিন্তু এখনো টেন্সের ক্লাস নিয়ে পারিনি, তবে এগুলো আপনাদের কেন দিয়েছি, যদি কেউ এখান থেকে প্র্যাকটিস করতে চান তাহলে করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এখান থেকে আপনারা যদি কেউ প্র্যাকটিস করতে চান তাহলে করতে থাকেন, এটা কোনো সমস্যা নেই। আমি আমার জায়গাটাতে একটু ফিরে আসি। দেখেন, এই পর্যন্ত আমি গত ক্লাসে একটু পড়িয়েছিলাম, তারপরে একটু দেখাই। এই যে এগুলো কিন্তু পড়ানো হয়ে গেছিল। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে, কি বললাম, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, দেখেন, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে সেটি যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসানো হয় তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। দেখেন, এগুলো কিন্তু গ্রামারের একেবারে খুব গভীরের কথা, এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, এগুলো বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। কি বললাম সেই কথাটা দেখেন, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে আর, কি আছে বলেন? আর। তাহলে তারা একটা ফুটবল খেলিতেছে, তারা ফুটবল খেলিতেছে, এটার ইন্টারোগেটিভ কি হবে? আর দে প্লেইং ফুটবল। হি ইজ ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, ওইটাকে সবার প্রথমে নিয়ে আসলাম, ইজ হি ইটিং রাইস। ইউ ওয়ার, ইউ ওয়ার ড্রয়িং আ পিকচার, ওয়ার ইউ ড্রয়িং আ পিকচার। হি উইল গো টু স্কুল, উইল হি গো টু স্কুল। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব গুলো সবার আগে নিয়ে আসলে সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ হয়ে যায়। কি বললাম একজন একটু বলেন তো, এই বাক্যটা আবার একটু বলেন। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কোনো, স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব গুলা বাক্যের শুরুতে বা সাবজেক্টের আগে নিয়ে গেলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। থ্যাংক ইউ, এইটাই আমি কিন্তু এখানে বোঝাতে চেয়েছি। তো দেখেন এই যে বাক্যটা, আপনাদের কার পাশে জানি একটু শব্দ হচ্ছে, প্লিজ, শব্দ হলে ক্লাসটা একটু সমস্যা, আমি একটু মিউট রাখি। তো এই যে জায়গাগুলো বুঝালাম, কিন্তু অনেক অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধুমাত্র মেইন ভার্ব থাকে, সেগুলাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। প্রশ্ন হচ্ছে, এটা আমি কিন্তু একবার দেখিয়ে এসেছি। যেমন আমি লিখেছিলাম আই ইট রাইস, কি লিখেছি বলেন তো, আই ইট রাইস। এখানে যখন নেগেটিভ করেছি তখন নিয়ে এসেছি একটা অক্সিলারি ভার্ব, আই ডু নট ইট রাইস। কি লিখেছি? আই ডু নট ইট রাইস। ডু আই ইট রাইস? ডোন্ট আই ইট রাইস? অর্থাৎ এই যে জায়গাটা, কিন্তু অনেক অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধুমাত্র মেইন ভার্ব থাকে, সেগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। এই যে জায়গাটা দেখেন, আমি একটু বুঝাই দেই। আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্লে রয়েছে একটা মেইন ভার্ব। কি আছে? মেইন ভার্ব। এটা কি হবে? ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। ডাজ হি গো টু স্কুল? তো এই ডু বা ডাজ আমি কোন জায়গা থেকে আনবো? এইটা দেখেন, এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যে সকল সেন্টেন্সে, হ্যার ইউ ক্যান সি, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্স গুলাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে ডু নামক একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলাতে কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, কি বসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে। এবং
কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে সেখানে ডাজ বসে, তাহলে সেখানে কি বসে? ডাজ বসে। অন্যদিকে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাতে সর্বদা ডিড বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাতে সর্বদা কি বসে? ডিড বসে। দেখেন আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, এখানে প্রেজেন্ট টেন্স, এই জন্য ডু বসেছে। পাস্ট টেন্সের একটা বাক্য দেখেন, রহিম ওয়েন্ট টু দা মার্কেট, রহিম মার্কেটে গিয়েছিল। কি লিখলাম? রহিম ওয়েন্ট টু দা মার্কেট, রহিম মার্কেটে গিয়েছিল। দেখেন, আর এখানে পাস্ট টেন্সে রহিম কি মার্কেটে গিয়েছিল? ডিড রহিম গো টু দা মার্কেট? ডিড রহিম গো টু দা মার্কেট? ইউ বট আ লট অফ পেন্স, ইউ বট আ লট অফ পেন্স, তুমি অনেক কলম কিনেছিলে, প্রচুর। এ লট অফ মানে কি? প্রচুর। এটা কি একটা ফ্রেজ, প্রচুর পরিমাণে ফ্রেজ, ইডিয়মস, এগুলো মুখস্থ করতে হবে। ইউ বট আ লট অফ পেন্স, ডিড ইউ বাই এ লট অফ পেন্স? ডিড ইউ বাই, এই যখনই ডিড ব্যবহার করব তখন কিন্তু আর বট থাকবে না, তখন কি হবে? তখন কিন্তু ওই ভার্বটা, অর্থাৎ যেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ওইটা কিন্তু বেস ফর্মে ফিরে আসবে। এই যে উপরের বাক্যে এখানে বট ছিল, নিচের বাক্যে বাই হয়ে গেল কেন? ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন? কোন বাক্যে যদি কোনোদিন ডিড ব্যবহার করা হয়, ডিড ব্যবহার করা হয়, তাহলে সেখানে ভার্বের পরে, ওই ডিডের পরে যে ভার্বটি থাকবে ওইটা বেস ফর্মে ফিরে আসবে। কি বলেছি একটু বলেন তো? আচ্ছা, যদি কোনো বাক্যের শুরুতে ডিড ব্যবহার করা হয় তাহলে তারপরে যে ভার্বটি থাকবে সেটা তার বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্ব হয়ে যাবে। থ্যাংক ইউ। এই ডিডের পরে যে ভার্ব বসাবেন, অর্থাৎ ডিড তো অলরেডি একটা ভার্ব, ডু ভার্বের পাস্ট ফর্ম, এই ডিড কখনো যদি বসানো হয়, ডিডের পরে যে ভার্ব বসাতে হবে এটা কিন্তু বেস ফর্মে থাকবে। বাই, বট, বট, তো ওই বট কোথা থেকে এসেছে? বাই থেকে, এই জন্য এখানে বাই বসালাম। মনে রাখবেন, এই কথাটুকু মনে রাখবেন যে যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্স গুলাকে নেগেটিভ করার জন্য আমাদের ডু নামক একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে এবং কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাজ বসে। ডাজের উদাহরণ দেখেন এই জায়গায়, হি গোস টু স্কুল, আর ডু এর উদাহরণ দেখতে পারবো এই সেন্টেন্সে, আই প্লে ফুটবল। আইটা এখানে থার্ড পারসন নয়, এই জন্য এখানে পরবর্তী বাক্যে ডু বসেছে, আর পাস্ট ফর্মে গিয়ে ডিড বসিয়েছি। যখন ডু, ডাজ বা ডিড সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন মেইন ভার্বটা থেকে আবার প্রেজেন্ট ফর্মের অর্থাৎ ভি অন ফর্মে চলে আসবে। এটা তো কেবল ব্যাখ্যা দিয়েছি। এবার আমরা দেখব ডাবল এইচ যুক্ত ইন্টারোগেশন, এগুলো তো আমি দেখিয়েছিলাম, ডাবল এইচ পর্যন্ত আমি এসেছিলাম, এটার ব্যাখ্যাটা আমি আর যেতে চাচ্ছি না টাইম লস করে। আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ আপনাদের নিশ্চয়ই জানা আছে, অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুজ্ঞা। আদেশ, উপদেশ, অনুরোধ। আপনাকে বললাম ডু দা সাম, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ডোন্ট রান ইন দা সান, ডোন্ট রান ইন দা সান, এগুলা কি সব ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুনয়, বিনয় ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের মেইনলি 4টা স্ট্রাকচার রয়েছে, ভার্ব প্লাস এক্সটেনশন, ফুল স্টপ, প্লিজ কাইন্ডলি ভার্ব প্লাস ফুল স্টপ, ডোন্ট, নেভার, ভার্ব প্লাস ফুল স্টপ, লেট প্লাস, এগুলো আমরা একটু দেখি। যেমন ফর এক্সাম্পল, ওপেন দ্য ডোর, তারপরে অয়েল ইউর ওন মেশিন, গো হোম, গেট আউট, লেটস প্লে ফুটবল, ডোন্ট ডু দিস টাইপ অফ ওয়ার্ক, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কেন উজ্জ থাকে এটা কে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে। ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে বলছে সাবজেক্ট উজ্জ থাকে, কেন উজ্জ থাকে? ভুলে গেছি ভাই, ছোটবেলায় পড়ছি তো। হ্যাঁ, এই ভুলে গেছেন বিধায় তো আজকে আমাকে স্মরণ করেছেন। আজকে আমার এখানে সাবজেক্ট ছাড়াও তো মনের ভাব প্রকাশ করা যায় না, না। এটা কোনো ব্যাখ্যা, এটা 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 ভালো ব্যাখ্যা হলো না। আর কেউ বলবেন? কি ভাই একটু মনে করেন তো, ব্রেনটা ঘুরান, আমাদের ব্রেনটা কাজে লাগাই আমরা একটু। জীবন শেখ, পারবেন আপনি? পারতেছি না স্যার। হ্যাঁ দেখেন, না পারার জন্য ধন্যবাদ, পারলে তো আপনি আর আমার কাছে আসছেন না, এবং না পারলে শেখা যায়, পারলে কিন্তু আপনি তো পারলেনই, ওটা তো কোনো বিষয় না। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা উজ্জ থাকে কেন, এর মেইন কারণটা হচ্ছে কি, আমরা যখন কথা বলি তখন মনে করা হয় যাকে উদ্দেশ্য করে কথাটা আমি বলছি সে আমার সামনেই রয়েছে, আমার চোখের সামনে। যদি বলি প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও তো, প্লিজ জানালাটা বন্ধ করে দাও তো, তার মানে কি
আপনি আমার সামনে রয়েছেন, আপনাকে আমি বলছি। মনে করেন হাজবেন্ড তার ওয়াইফকে বলছে যে আমাকে এক গ্লাস পানি দাও, আমি পিপাসার্ত। এখানে কি সে কিন্তু তার সামনেই রয়েছে। তো যে অলরেডি সামনে আছে তার নামটা তো আমরা কি এখানে স্বাভাবিকভাবে নাম করে কি কেউ বলতে চাই যে রহিম তুমি দরজাটা বন্ধ করো, এই রহিম বাইরে যেও না, এভাবে না। আমরা জাস্ট তাকে বলি যে তুমি বা আপনি এটা করা যাবে না বা এটা করো না। অর্থাৎ মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় চোখের সামনেই থাকে। এই জন্য সাবজেক্টকে ওখানে আর লেখা হয় না। ওপেন দ্য ডোর এখানে মনে মনে ধরে নিতে হবে, বলা হয়ে থাকে ইউ ওপেন দ্য ডোর। গো হোম তৃতীয় বাক্যটা দেখেন, এখানে আমরা ধরে নিব ইউ গো হোম। তো এই ইউটা এই জন্য আর বলা লাগে না, কারণ সে আমাদের সামনেই ভিজিয়াবেল থাকে। আমার ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এটা মনে রাখবেন এই বিষয়গুলো। সবাই একটু কথা বলবেন প্লিজ, আনমিউট করবেন না। এখানে সহজ একটি কথা বলেছি, আমি বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স বা এই যে অনুজ্ঞাসূচক বাক্য, এই বাক্যগুলাতে সাবজেক্ট অথবা কর্তা যেটাকে বলে বাংলায়, এইটা সবসময় আমাদের চোখের সামনেই উপবিষ্ট থাকে। যার কারণে যে ব্যক্তি চোখের সামনেই আছে তাকে তো আর নাম ধরে বলা লাগে না। মনে করেন আমি কি এখানে রুমা আমার সামনে বসে রয়েছে, আমি যদি বলি যে রুমা প্লিজ আপনি আমাকে এক গ্লাস পানি দেন, রুমা প্লিজ আপনি জানালাটা বন্ধ করেন, এটা শুনতেও খারাপ লাগে। তো আমি তাকে উদ্দেশ্য করে বললাম, সে যদি আমার কাছের কেউ হয়ে থাকে আমি বলবো যে তুমি আমাকে এক গ্লাস, বা আমি আমাকে বললাম যে আমাকে এক গ্লাস পানি দাও, জানলাটা বন্ধ করো, এখন বাইরে যেও না। অর্থাৎ এখানে কিন্তু সেই রুমা আমার সামনেই রয়েছে, রুমাবাকে আমি লক্ষ্য করেই বলছি কথাটা। তো এখানে নামটা আমি আর উল্লেখ করলাম না। যেমন এখানে যেমন গো হোম, এখানে কে কাকে বলছে? আমি কাউকে বলতেছি যে ইউ গো হোম, তুমি বাড়ি যাও। ইউ গেট আউট, তুমি বাইরে যাও। প্রথম বাক্য ওপেন দ্য ডোর, এখানে আমি বলছি ইউ ওপেন দ্য ডোর। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সব জায়গায় সাবজেক্টটা ইউ থাকে, তুমি বা তোমরা বা আপনি এমন কেউ থাকে। এই জন্য ওখানে যেহেতু কমন থাকে, ইউটা কমন, এই জন্য ওখানে আর ইউ লেখা লাগে না। এই জন্য বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। এম আই ক্লিয়ার? স্যার একটা একটা না বুঝলে আবারও বলবেন, হ্যাঁ, একবার দুইবার তিনবার পাঁচবার বুঝাবো। কিন্তু না বুঝে যদি চলে যান তাহলে কিন্তু, আর আমি যতটা কষ্ট করি, আমি যতটা যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দেয়, যদি এখানেও না বুঝতে পারেন তো আপনারা কিন্তু অন্য কোথাও গিয়ে এইভাবে টাইম দিবে না কেউ, বা এইভাবে কিন্তু এতটা ডিপে যে ভেঙে বুঝাবে না। তো বলবেন যে স্যার আমি এখনো বুঝি না। যদি কারো পার্সোনালি এখানেও না বলেন, যদি কখনো কোনো কিছু মনে পড়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো দেখেন এখানে কি, এই সেই ব্যাখ্যাটা আমি এতক্ষণ ধরে যা বুঝালাম সেই ব্যাখ্যাটা কিন্তু মূলত এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে আমরা জানি যে প্রতিটা সেন্টেন্সেই সাবজেক্ট থাকে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট ইউ হওয়ার কারণে, কি হওয়ার কারণে, এই জায়গাটা দেখেন ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদা সাবজেক্ট হয় কিন্তু ইউ, ইউ হওয়ার কারণে এই সাবজেক্ট উজ্জ্ব থাকে। এছাড়া সাবজেক্ট উজ্জ্ব ইমপ্লিসিট থাকার কারণ হচ্ছে এই সেন্টেন্স গুলা মূলত এমন সিচুয়েশনে বলা হয় যেখানে সাবজেক্টকে ইন্ডিকেট করে, অর্থাৎ নির্দেশ করে, উল্লেখ করে সাবজেক্ট বুঝতে পারে। সাবজেক্টকে সম্মুখভাগে রেখেই মূলত এই সেন্টেন্স গুলা বলা হয়, সাবজেক্টকে সম্মুখভাগে রেখেই মূলত এই সেন্টেন্স গুলা বলা হয়। এই জন্য বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বা শুভকামনামূলক বাক্য, এটা কেমন দেখেন, অ্যাসার্টিভে এই যে ইউ লিভ লং, অপটেটিভে কি মে ইউ লিভ লং। অ্যাসার্টিভে একটা বাক্য বলতে পারি ইউ লিভ লং, কিন্তু যখন আপনি অপটেটিভ করবেন অর্থাৎ ইচ্ছা বা আশীর্বাদ দোয়ামূলক, তখন কি হবে, মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। এগুলো কোন সেন্টেন্স? এগুলো কিন্তু সব কি বলেন তো, অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এই জায়গাটা দেখেন, বলেন। স্যার এখানে যে বলুন আল্লাহ, আমি এটা করি মে আল্লাহ ব্লেস ইউ, তো এখানে আল্লাহ ব্লেস ইউ এটা এটা না বলে যে মে, এই মেয়ের অর্থটা তাহলে তার কি দাঁড়াবে? হ্যাঁ, মে হচ্ছে এখানে ইচ্ছা বা আশীর্বাদ সুযোগ, অর্থাৎ দেখবেন এই যে ইউ লিভ লং, ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও, এটা অ্যাসার্টিভের একটা বাক্যকে পরবর্তীও দেখেন এখানে নিচে কিন্তু অপটেটিভে আমি একই জিনিস লিখেছি, এখানে কি লিখেছি, এখানেও দেখেন এই শেষের টু ইউ লিভ লং, কিন্তু এর আগে আমি একটা মে জুড়ে দিয়েছি। অর্থাৎ এই যে এখানে বলা হচ্ছে, এই ব্যাখ্যাটা দেই, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এক প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ। ভালো করে দেখেন, হিয়ার ইউ ক্যান সি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে এক প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ। যে কোনো অ্যাসার্টিভ বাক্যের শুরুতে মে অথবা লং বসিয়ে দিলেই
সেটা অপটেটিভ হয়ে যায়। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে মে অথবা লং বসিয়ে দিলে সেটা অপটেটিভ হয়ে যায়। এখানেও আমি তাই করেছি। ইউ লিভ লং, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর শুরুতে আমি মে বসিয়ে দিয়েছি, মে ইউ লিভ লং। কি বসালাম? মে ইউ লিভ লং। অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে মে বা লং জুড়ে দেবেন, ওইটা দেখবেন অপটেটিভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। থ্যাংক ইউ। তারপর কি হলো? এখানে দেখেন, অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, অর্থ অনুসারে সেন্টেন্স 4 প্রকার, যেখানে অপটেটিভকে কোনো সেন্টেন্সই হিসাবে ধরা হয় না। আপনারা যদি বাহিরের কান্ট্রির কোনো গ্রামার বই দেখে থাকেন, সেখানে দেখবেন যে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার কনসেপ্ট, আমাদের দেশীয় গ্রামার অনুসারে আমরা বলতেছি অর্থ অনুসারে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু এখানে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামার অনুসারে সেন্টেন্সকে 4 প্রকার। অপটেটিভ সেন্টেন্সকে কোনো সেন্টেন্স হিসাবে ধরা হয় না, তারা অপটেটিভকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে এর অংশ ধরে। কি বললাম? তারা কিন্তু ব্রিটিশ এবং আমেরিকানরা, ওরা এই যে সেন্টেন্স গুলা, এটাকে কিন্তু কি হিসাবে ধরে? ওরা কিন্তু অ্যাসার্টিভের একটা ব্রাদার বা ভাই মনে করে থাকে। এবার আমরা একটু আসবো এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। যে সেন্টেন্সে বক্তার মনের আকস্মিক ভাব, সুখ, দুঃখ, আবেগ ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন প্রধানত 3টি স্ট্রাকচারে হয়ে থাকে। দেখেন, হুররে অথবা এলাস বা ফাই সি হাস প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে এইগুলো বসিয়ে দিতে হবে। কি বসাতে হবে? হুররে, এলাস, ফাই, হাস প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 তে হতে পারে হট। হ্যাঁ, ওটা তো মনের আবেগ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্স 3টি ভাবে গঠন হতে পারে। আমি সেই 3টি ভাব কি কি, সেই 3টি কাইন্ডস, প্রকারভেদ দেখাচ্ছি। একটি ভাবে হতে পারে হুররে এলাস যোগ অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় ভাবে হতে পারে হট অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আমি দেখাচ্ছি এখনই, দেখেন এক্সাম্পল। দেখেন, এই যে একটা বাক্য হুররে, হুররে মানে হচ্ছে কি মজা। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আপনি এক জায়গায়, ছেলেরা ফুটবল খেলতে যায় না, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক ক্লাব থেকে অন্য ক্লাবে, তো বলছে যে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলাটায় জয়লাভ করেছি। ফাই, ফাই শব্দের অর্থ হচ্ছে সি বা সি সি। ইউ আর সো ব্যাড, তুমি এত খারাপ। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানে দেখেন, এই যে হট, সরি, এখানে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এই যে হট ব্যবহার করেছি না, এই যে হট, দেখেন এখানে হটের একটা স্ট্রাকচার আছে নাম্বার 2। এটা একটু দেখেন, একটু বড় করি। হট অথবা হাউ, কি হতে পারে? হট অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা কিন্তু শেষে বসানো যায়। এই যে দেখেন, শেষে কি লিখেছি? ভার্ব। এবং সরি, এই এক্সক্লামেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ বলেছি, এই এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্বটা শেষে বসানো যায়, এবং এই ভার্বের পরে একটা এক্সক্লামেশন চিহ্ন দিতে হয়, যেটাকে বলা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এই বাক্যটা দেখেন, এই তৃতীয় বাক্যটা, এখানে আমি কি করে লিখেছি বাক্যটা? এই বাক্যের ভার্ব সবার শেষে দিয়েছি। হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, বাহ কি সুন্দর একটি পাখি, বা কি সুন্দর একটি পাখি এটি হয়। ইট ইজ মানে হচ্ছে এটি, এটি হয়। তো দেখেন, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে আপনাদেরকে আমি একটা দিয়েছিলাম, একটা নিয়ম দিয়েছিলাম, SVO। এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি বলা হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে একটা বাক্য লেখেন তো, এই SVO দিয়ে একটা বাক্য লেখা যায়। যেমন এস তে একটা সাবজেক্ট নিয়ে আসলাম আই, কি নিয়ে আসলাম? আই। এরপরে একটা ভার্ব নিয়ে আসলাম EAT, ইট। এরপর একটি অবজেক্ট নিয়ে আসলাম আই ইট রাইস, RICE। খুব ভালোভাবে দেখবেন, এই যে নিয়মটা আমি ফলো করেছি, অঙ্কের একটা সূত্র এখানে প্রয়োগ করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় SVO, এস তে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। তো আমরা এটা অবজেক্ট বলবো না, এই অবজেক্টের জায়গাটা আমরা এক্সটেনশন বলবো। কারণ এক্সটেনশনের জায়গায় 3টা জিনিস থাকতে পারে: কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এটা আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে পাবো। তো আমরা এখানে কি বলেছি? হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এই বাক্যটা কোন নিয়ম অনুসারে হয়েছে? এই নিয়ম দেখেন, প্রথমে এই
এক্সক্লামেটরি সেন্টেন্সের একটি নিয়ম হতে পারে হুররে, এলাচ, ফাই, হাস অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 তে হতে পারে হট অথবা হাউ থাকতে পারে প্রথমে, তারপর অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপর নাউন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে দেখেন হট প্রথমে বসেছে, তারপরে হটের পরে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়েছি বিউটিফুল। কি বসিয়েছি? বিউটিফুল, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর দেখেন এখানে একটা নাউন বসিয়েছি বার্ড, এই যে জায়গাটা নাউন, অ্যাডজেক্টিভের পরে কি থাকবে? নাউন। হোয়াট এ বিউটিফুল বার্ড, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বার্ড হচ্ছে নাউন। তারপর কি থাকবে? সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কি? ইট। এই বাক্যের সাবজেক্ট কি হবে? ইট। তারপর শেষে গিয়ে ভার্ব বসাতে হবে, এই ভার্বটা হচ্ছে ইজ। ভার্ব হচ্ছে ইজ। তো আমি কিন্তু এখানে দ্বিতীয় নম্বরের নিয়ম ফলো করে এই বাক্যটা তৈরি করেছি। তৃতীয় নম্বরে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই জায়গাটা দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কেমন? I am so excited about my new job. I am so excited about my new job. How beautiful the land is. এটা কিন্তু আবার ওই দ্বিতীয় নিয়ম অনুসারে হয়েছে। এখন আমরা দেখব যে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু সেন্টেন্স 3 প্রকার। এটা কিন্তু আজকে আমাদের লাস্ট। আমরা এতক্ষণ দেখেছি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার কি কি বিস্তারিত দেখেছি। এখন আমরা দেখব সেন্টেন্স যে 3 প্রকার, এই 3 প্রকার কি কি। এটা কি অনুসারে বলেন তো? এটা গঠন অনুসারে। দেখেন এখানে আমি লিখে দিয়েছি, এটা কি অনুসারে হবে? এটা গঠন অনুসারে। এই গঠন অনুসারে, ধন্যবাদ, এই গঠন অনুসারে যে সেন্টেন্স, এইটা আমরা এখন একটু দেখব। খুব ভালোভাবে একটু দেখবেন এই জায়গাটা। দেখেন একটা ক্লাস করাতে গেলে অনেক এক্সাম্পল, অনেক বিষয় কিন্তু অবতারণা করা লাগে, অনেক কিছু অ্যাড করে একটা ক্লাস কম্বাইন করতে হয়। তো এই ক্লাসে আপনারা যদি অমনোযোগী থাকেন, যদি ক্লাসটা ভালোভাবে না করতে পারেন, এই লসটা, এই ক্ষতিটা, এই কাঁচা অংশটুকু ভিতরে কাঁচাই থেকে যাবে। আমি এতক্ষণ যে বিষয়গুলো বুঝালাম, এই জায়গায় কারো কোনো ত্রুটি কি আছে? যে এক্সক্লামেটরি সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো বুঝিয়েছি, আপনারা কি মোটামুটি একটা ধারণা পেয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ। দেখেন এখানে, কিন্তু হ্যাঁ তখন আরো বেশি বুঝতে পারবো। হ্যাঁ প্র্যাকটিক্যালে যাবো, একদিনে তো প্র্যাকটিক্যালে যাওয়া যাবে না। আমি বলেছি 10 তলা বিল্ডিং এ আমরা উঠবো, আমরা কিন্তু এখনো প্রথম সিঁড়িতে পড়ে রয়েছি। আমরা স্টেয়ার বাই স্টেয়ার, সিঁড়ি বেয়ে সিঁড়ি কিন্তু উঠবো। হঠাৎ করে লিফটে উঠতে গেলে লিফট কিন্তু ছিঁড়ে পড়ে। অনেক জায়গায় এমন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সিঁড়ি কিন্তু কখনো ছিঁড়ে পড়ে না। সিঁড়ি দিয়ে আপনি যদি ধীরে ধীরে সাবধানতা অবলম্বন করে ওঠেন, আপনার একটু টাইম লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু ওয়ান ডে ইউ উইল সি দ্যাট ইউ উইল রিচ ইন দ্য টপ ফ্লোর অফ দ্য বিল্ডিং। ওই বিল্ডিং এর কিন্তু টপ ফ্লোরে আপনি পৌঁছে গেছেন। আপনার একটু সময় লাগবে, একটু কষ্ট হবে। 10 তলা বিল্ডিং এ সিঁড়ি বেয়ে উঠতে গেলে কষ্ট তো স্বাভাবিক হবেই। তো একটা ল্যাঙ্গুয়েজ কভার করতে গেলে একটু সময় দিতে হবে, একটু কষ্ট হবে। সরল বাক্য দেখেন, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স কি বাক্য? যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্স কেমন হয়? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, কি বললাম? একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব আবার কেমন? সমাপিকা ক্রিয়া। এটা যখন ভার্বের চ্যাপ্টার পড়বো তখন বুঝতে পারবো। এখন শুধু জেনে রাখেন, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন হি বট এ পেন, এখানে একটি মাত্র সাবজেক্ট রয়েছে হি, আর এখানে একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া রয়েছে বট। হি ইটস রাইস, এখানেও তাই। আই লাইক টু প্লে ফুটবল, হি স দা গসিপিং, উই স দেম গসিপিং। এই বাক্যগুলোতে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব রয়েছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখেন এই যে কথাগুলো বলছে না, এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাইমারি লেভেলের। এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ক্লাস ডিটেইলস আপনারা জানতে পারবেন। এখন কিন্তু জাস্ট আমরা কন্টেন্ট পড়তেছি, সূচিপত্র এমন একটা বিষয়। বলেন। গুলো বুঝতে পারতেছি, কিন্তু মানে এই হ্যান্ড নোট গুলো কি পাওয়া যাবে একবার দেখার জন্য? কারণ কি এই সেই ছোটবেলার জিনিসগুলো তো পড়তেছি, এগুলা তো স্টাডি হয় না, এগুলো একটু দেখতাম। অনেক ধন্যবাদ। দেখেন আপনি মনে হয় আমার প্রথম ক্লাসে ছিলেন না, আজকেই নতুন। আমি এই ক্লাস শেষেই রাতেই কিন্তু এগুলো আমি আপলোড দিয়ে দিব। আমার এই যে কথাটা রেকর্ড হচ্ছে জুম অ্যাপে, এইটা কিন্তু রেকর্ড ক্লাসটাও পেয়ে যাবেন, প্লাস এই যে পিডিএফ যে দেখে দেখে আমি পড়াচ্ছি, এইটারাও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে বা এই গ্রুপে লিংকে আপনারা পেয়ে যাবেন। এইগুলা যদি না পাবেন তাহলে কেন ভর্তি হয়েছেন? এগুলো অবশ্যই পাবেন।
অফিসে যেতে যেতে কানে হেডফোন দিয়ে এগুলা শোনা যাবে তাহলে? অবশ্যই শুনতেও পারবেন চাইলে মন চাইলে এটা আপনি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন দোকান থেকে, অথবা আপনার কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপেও রেখে দিতে পারবেন। এই পিডিএফ শিটও পাবেন, রেকর্ডও পাবেন। এই জন্য তো আমি বলি, দেখেন এই যে অনলাইনে ক্লাসে অনেকেই বলে যে ও ক্লাস করে দেখেছি কিছু শেখা যায় না, অমুক তমুক বিভিন্ন কথা বলে, কিন্তু এখানে প্র্যাকটিক্যালি আমার কাছে ক্লাস করে দেখেন আসলে শেখা যায় কিনা। আমি মনে করি যদি আপনি একটু সিনসিয়ার হন, একটু সময় দেন, আমার নির্দেশিত পথে চলেন, আই হোপ ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ উইদিন আ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা আশা করি। তো এই পিডিএফ শিট ইনশাআল্লাহ। অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? এবং দেখেন যদি এই যে ক্লাসটা আজকে কেবল 2টা ক্লাস, যদি কারো কোনো কলিগ বা রিলেটিভ থাকে ভর্তি হওয়ার মতো, তো একটু কাইন্ডলি দ্রুত বলতে হবে। এই 2টা ক্লাস মানে কিন্তু এখনো আমি গভীরে প্রবেশ করে পারিনি। তেমন কেউ থাকলে একটু নক দিবেন, আর এই ব্যাচে না হোক অন্য ব্যাচে কোনো বিষয় হোক তখন আমাকে বলবেন। কারণ কি আমি এটা কথাটা 2-3 বার বলে ফেলছি অলরেডি, কারণ আমি যখন আরেকটু ডিপে চলে যাব, গভীরে চলে যাব, তখন কিন্তু একজন নতুন স্টুডেন্টকে নিয়ে এই কথাগুলো পিছনে এসে বোঝানো আদৌ সম্ভব না। ইটস কোয়াইট ইম্পসিবল। তো এটা আমি এখানে দেখেন একটু শেষ করি দ্রুত, সিম্পল সেন্টেন্সটা আমরা বলেন। এখন হচ্ছে যে সোহাগ স্যারের ওখানে ভর্তি হলাম, আমরা কিন্তু স্যারকে বলেছিলাম যে স্যার আমরা একটু শুরু থেকেই মানে পড়তে চাই। উনি সরাসরি যে ক্লাসে আমাদের জয়েন করিয়েছিলেন বয়স থেকে, আমরা তো মনে হচ্ছে যে সাগরের মাঝখানে যেমন নামলে যে অবস্থা হয়, কারণ আমাদের তো মানে শুরু থেকে জানা দরকার। আপনি যখন ধারাবাহিক ভাবে বলছেন তার মানে আপনার যে ডকুমেন্ট গুলো এগুলো যখন পড়বো আপনার সাথে কথার সাথে মিলাবো, আমরা কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। তখন আমি আর রুমা আপা মানে কিছুই বুঝতেছিলাম না। এই জন্য হচ্ছে আপনারটা অনেক ভালো বোঝা যাচ্ছে। আশা করি হচ্ছে যে আপনি কষ্ট করতেছেন, আমরাও চেষ্টা করবো আর কি। ঠিক 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 দেখেন, ওই যে মিশের মতো একটা উঁচু জায়গায় একটা অনেক ওজনের জিনিস যদি তুলতে চান, উপর থেকে যেমন টানা লাগে, নিচের থেকে কিন্তু ঠেলা লাগে। এটা একটা বিষয়, মানে একটা ফিজিক্সের একটা ব্যাপার। তো এখানে আমার চেয়ে কষ্টের পাশাপাশি আপনারাও কষ্ট করেন, শিখতে পারবেন। এবং এখানে কোনো সমস্যা নেই। স্যারের ওইখানেও হয় কি, স্যার তো মনে করেন ওই যে ব্যাচটা শুরু করেছে ওটাও শুরু থেকে শুরু করেছে, কিন্তু এই যে কেবল যে আমি কথাটা বললাম যে আপনি যদি আপনার কোনো নিকট আত্মীয় বা কোনো কলিগ বা অন্য কাউকে ভর্তি করাতে চান, আমি যখন ওই ব্যাচটা আরো 10টা 15টা 16 নম্বরের ক্লাসে যখন চলে যাব, তখন আপনি আমাকে ফোন করে বললেন যে স্যার মাকসুদা আপার এক বান্ধবী সে আমাদের ক্লাস করতে চায়, তখন কি আমি নিতে পারবো? পারবো না। তখন কিন্তু আপনি 5,000 টাকা দিলেও কিন্তু আমি নিতে পারবো না। কেন পারবো না? কারণ এইখানে কিন্তু অলরেডি আমি নৌকাটা ভাসিয়ে অনেক সাগরের দিকে চলে গেছি, আমি তীরে বা কূলের দিকে কিন্তু এখন আর নাই। এজন্য যদি তেমন কারো কেউ থেকে থাকে আজকালকের ভিতরে ভর্তি করাবেন, নইলে দরকার নাই, পরবর্তী কোনো ব্যাচে হবে। আর এই ক্লাসটা আপনারা শুরু থেকেই শুরু করছেন, এইভাবে আপনারা থাকবেন, এইভাবে করতে পারবেন, এবং আশা করি 2 মাসের ভিতরে আপনারা কথা বলতে পারবেন। প্রথম দিনে দেখেন আমি যদি এখানে প্রেজেন্টেশনের ক্লাস থাকে, দেখেন অন্য ব্যাচের জন্য এই যে প্রেজেন্টেশনের ক্লাস, এই যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, যেমন স্টার্টিং কিভাবে করতে হয়, এগুলো আপনাদের দেখাবো ধীরে ধীরে। প্রথমে কথা বলা শুরু করতে গেলে আমরা কিন্তু একটা অনুষ্ঠান বা একটা কনফারেন্সে এইভাবে কথা বলতে পারি যে ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মাই নেম, এখানে নামটা বলতে হবে, আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাস অন টুডেস টপিক, দ্য টপিকস নেম ইজ ড্যাশ, এখানে টপিকের নেম বলতে হবে, তারপর বলতে হবে ডিয়ার ফ্রেন্ডস। অর্থাৎ এটা কিন্তু আমরা যখন ওই যে চিঠি লিখতাম, চিঠির 6টি অংশ, এটা হচ্ছে একেবারে প্রথম দিকের একটা অংশ, সূচনা। প্রেজেন্টেশন দেওয়া, তো এই প্রেজেন্টেশনটা যারা মনে করেন প্রায় দীর্ঘদিন ধরে ক্লাস করতেছে, এই প্রেজেন্টেশন একটু শেষের দিকে, হঠাৎ করে এগুলো আপনারা পারবেন না। এখানে গ্রামারের রুল গুলা, টেন্স গুলা ভালোভাবে না ধরতে পারলে কিন্তু ওই জায়গাটা কভার করা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো এটা আপনারা পারবেন, এই জায়গাটা আমি আসবো। দেখেন তো এখানে আমি আরেকটু পড়াই, আমার হাতে এখনো একটু সময় আছে। আপনারা এখানে বললাম হি বট এ পেন, হি ইটস রাইস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবার দেখেন এখানে একটু কমপ্লেক্স সেন্টেন্সটা দেখতে চাই। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এই এবার দেখেন ক্লজ চলে আসছে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেইন সিস্টেম। হ্যাঁ, কি থেকে বুঝবো স্যার? আমাকে যদি একটু সময় দিতেন তাহলে ভালো হতো। দেখেন এই যে প্রত্যেকটা কথা আমি বলছি না, এটা আমার অলরেডি দেখেন টাইম প্রায় ওভার হয়ে যাচ্ছে। এই ফাইনিট ভার্ব, যখন ভার্বের ক্লাস নিব একটা না 5টা 6টা ক্লাস পাবেন, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, কগনেট ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই ফাইনিট ভার্বটা আবার বোঝাতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে। ফাইনিট ভার্বটা এক কথায় একটু বুঝাই দেই, সমাপিকা ক্রিয়া। যেমন দেখেন এখানে এই বাক্যটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন হি বট এ পেন, একটু বড় করে দেই।
হি বট এ পেন, এর অর্থ হচ্ছে সে একটি কলম কিনেছিল। এবার দেখেন দেখা যাচ্ছে হি বট এ পেন, কি লিখলাম? হি বট এ পেন, অর্থাৎ সে একটা কলম কিনেছিল। এই বাক্যটা বললে আর কি কিছু শোনার ইচ্ছা জাগে? জাগে না। কিন্তু আমি যদি একটা বাক্য লিখলাম, মনে করেন একটা বাক্য বলি, আমি ভাত খেতে চাই। এখানে দুইটা ভার্ব রয়েছে, একটা হচ্ছে চাই বা চাওয়া, আর একটি ভার্ব হচ্ছে খাওয়া, খেতে। তো আমি যদি এতটুক বলে থেমে যাই, আমি ভাত খেতে, তো ওর পরে দেখবেন আরো কিছু শোনার আকাঙ্ক্ষা জাগে। আমি ভাত খেতে কি, আমি ভাত খেতে চাই, আমি স্কুলে যেতে, ওখানে গিয়ে থেমে গেলাম। ওর পর আরো একটু শুনতে ইচ্ছা জাগে, আমি স্কুলে যেতে চাই। ওই যে টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্ব, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু গো, ওই টু যুক্ত ভার্বটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। আর যে ভার্বগুলো নর্মালি বসে যায় বাক্যে, ওই ভার্বগুলোকে বলা হয় ফাইনিট ভার্ব। ফাইনিট আর নন ফাইনিট বা ইনফিনিটিভ। তো ফাইনিট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ভার্বের দ্বারা, হ্যাঁ হ্যাঁ ঠিক একদমই। তো অর্থাৎ যে ভার্বটা বললে পরে আর কিছু শোনার ইচ্ছা জাগে না, ওই ভার্বটাকে ফাইনিট বলে। ফাইনিট মানেই হচ্ছে সমাপিকা, সমাপ্ত হয়ে গেল। একটা মুভি যখন শেষ হয়ে যায়, তখন তো আমাদের আর কিছু দেখার বাকি থাকে না। এখানেও ঠিক তদ্রুপ। তো দেখেন এগুলো আস্তে আস্তে পাবেন, এই ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব ক্লাসগুলো করতে থাকেন, একটু ধৈর্য ধরেন, এর প্রত্যেকটা বিষয় আপনারা ডিটেলস পাবেন, সংজ্ঞা পাবেন, ডিটেলস পাবেন। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এবং আরো একটা বিষয় আছে দেখেন, আমি প্রথমে কথার ভিতরে বলে আসছি, আমি যদি এই ক্লাসগুলা একদিনে বেশি নিয়ে ফেলি বা বেশি বিষয় অ্যারেঞ্জ করে ফেলি, আপনাদের ব্রেনে কিছু থাকবে না। একটু চিন্তা করে দেখেন, ওই যে আমি বললাম না, আমি যদি এই যে 1 ঘন্টা 15 মিনিট হতে যাচ্ছে, আমি যদি আরো 1 ঘন্টা 15 মিনিট পড়াই, আপনাদের ব্রেন কিন্তু স্বাভাবিকভাবে, আমাদের মস্তিষ্কটা গরম হয়ে যাবে। গরম বলতে এটা হাত দিয়ে বোঝা যায় না, কিন্তু আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আমরা এমনিতেই কিন্তু দেখবেন রমজান মাসে একটু ক্লান্ত থাকি, আর তারপরে যদি আমি 2-2.5 ঘন্টা পড়াই, ওইভাবে পড়াই না অত সময়, কিন্তু অত সময় পড়ালে মনোযোগ কিন্তু থাকে না। এবং আরেকটা সায়েন্স যেটা বলছে, মানুষ যা কিছু শেখে তার থেকে বেশি কিছু ভুলে যায়। তাই যদি না যেত, প্রত্যেকটা মানুষ কিন্তু পাগল হয়ে যেত। দেখবেন কত ইনফরমেশন আমরা ব্রেনে ঢুকাই, ইউটিউবে ফেসবুকে আপনি কত কিছুই দেখেন সারাদিন, সব কি আপনার মনে থাকে? থাকে না। ওর মাত্র 1% অথবা 2% মনে রাখলেই এনাফ। তো আমার এই ক্লাসগুলো থেকে আপনি যতটুকু মনে রাখতে পারবেন এটা ভালো, এবং এই পরবর্তীতে পিডিএফ এবং ক্লাস রেকর্ডটা একটু শুনলে ওইটা আপনার আরো ক্লিয়ার হবে। আমি কথাটা কি বুঝাতে পেরেছি সবাইকে? তো জি দেখেন স্যার। এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। প্রিন্সিপাল ক্লজটা কেমন? প্রিন্সিপাল ক্লজটা দেখেন, এই যে বাক্যটা, হি নোজ, সে জানে, হোয়াট আই থিঙ্ক, সে জানে আমি কি চিন্তা করি। দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। এই যে দুইটা বাক্য আমি পড়লাম, এই দুইটা বাক্যে দুইটা করে ক্লজ রয়েছে। ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে সাহায্যকারী ক্লজ, ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। তো এইগুলা যখন থাকবে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন এই প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজটা আমরা এর পরের ধাপে দেখব। এখানে দেখেন, হি নোস, সে জানে, হোয়াট আই থিঙ্ক, আমি যা চিন্তা করি। আচ্ছা, সে জানে, এই যে ক্লজটা, এই ক্লজটা কিন্তু নির্ভর করে আছে কিসের উপরে? নির্ভর করে আছে এইটার উপরে, আমি যা চিন্তা করি। এই বাক্যটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ। হাই স্কুলের হেডমাস্টার, উনি স্বয়ং সম্পূর্ণ, উনি যা বলে সহকারী শিক্ষকরা তাই শুনতে বাধ্য। তো এখানে প্রিন্সিপাল ক্লজকে অনুসরণ করে এই সাবঅর্ডিনেট ক্লজটা বসে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটি? হোয়াট আই থিঙ্ক, আমি যা চিন্তা করি। আমি যা চিন্তা করি সে তা জানে। শুধু যদি এইটুক বলি সে তা জানে, সে জানে, এটা বললে দেখবেন মনে হবে হঠাৎ করে কি যেন একটু অন্য কোনো সেন্টেন্স থেকে আমি ছিঁড়ে নিয়ে এসেছি, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। কিন্তু এইটা তো বলে দেখেন তো, হোয়াট আই থিঙ্ক, আমি যা চিন্তা করি, আমি যা চিন্তা করি, এটা বললে কিন্তু একটা মূল বাক্যকে বোঝায়। আমি যা চিন্তা করি সে তা জানে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আর কম্পাউন্ড সেন্টেন্সটা কেমন হয়? এটাকে যৌগিক বাক্য, এটা এখানে একটু ভুল লেখা হয়েছে, কম্পাউন্ড শব্দের অর্থ জটিল না, এটা হবে হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ জোড়া লাগানো থাকবে। যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ, আগের সেন্টেন্সে কিন্তু একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ ছিল, এই যে দেখেন, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হয়। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কি বললাম? একাধিক প্রিন্সিপাল ক্লজ মানে মূল ক্লজ, অর্থাৎ একাধিক হেডমাস্টার, তাই মনে রাখবেন। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন হি ইজ পুয়ার বাট
হি লিডস অ্যান অনেস্ট লাইফ। যদিও সে গরিব কিন্তু সে একটা সৎ জীবন যাপন করে। এখানে একটা কনজাংশন রয়েছে, বাট। কি রয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। এই বাট দ্বারা এই বাক্যের দুইটা অংশ, যেমন পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সংযুক্ত করেছে, পদ্মা সেতু কিন্তু এখানে কোঅর্ডিনেটর অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানেও কিন্তু তাই। এখানে কিন্তু একাধিক প্রিন্সিপাল ক্লজ। হি ইজ পুয়ার, এইটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু স্বাধীন ক্লজ, এখানে একটি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আর হি লিডস অ্যান অনেস্ট লাইফ, এখানেও কিন্তু একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে সংযুক্ত করে দিয়েছে, পদ্মা সেতুর ভূমিকা অভিনয় করেছে এই বাট। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অথবা যৌগিক বাক্য। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এগুলো বুঝালাম। আমার ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন, দেখার পরে এইগুলো থেকে আপনি যখন একটু অবসর সময় থাকেন, আমি কি বলেছি একটু চিন্তা করবেন, পিডিএফ শিটটা পড়বেন, আমার এই ক্লাসগুলো আরো অনেক ইফেক্টিভ হবে। That's all for today. See you in the next class. Thank you so much for listening my speech with patience. I hope this grammar class will help you in future. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody. কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আমার অন্য একটা ক্লাসের সময় হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবেন। আজকে প্রশ্নটা না নিলে হয় না, আমার একটু